নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে বিশাখাও। এখনই বিশাখা যখন আজকের এই বুলেটিনের এই শোয়ের আগে শিরোনাম পড়ছিল, হেডলাইন্স পড়ছিল, তখন শুনলেন যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন বাংলাদেশে এই যে ষড়যন্ত্র, বাংলাদেশে এই যে অস্থির পরিস্থিতি, তার নেপথ্যে আইএসআই এর যোগ, মানে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থার যোগ অত্যন্ত স্পষ্ট। এই অভিযোগটা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় করেছেন বলেই মেনে নিচ্ছি বা মান্যতা দিতে হবে এমন কোনো কারণ নেই। এই রকম একটা ষড়যন্ত্র, এই রকম একটা দুষ্ট চক্র যে বাংলাদেশের সরকারকে ঘিরে তৈরি হচ্ছে ওই সরকারের পতন ঘটানোর জন্য, সেই আঁচ আমরা সবার আগে, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক আমরা সবার আগে আপনাদের দিয়েছিলাম যে পৃথিবীর কোন কোন দেশ আর কোন কোন দেশের কোন কোন গুপ্তচর সংস্থা হাত মিলিয়েছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর জন্য। আজকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন চলে এসেছেন, যখন তিনি এই মুহূর্তে ভারতের রাজধানীতে সেফ হাউসে অবস্থান করছেন, ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করবেন শোনা যাচ্ছে, সেই সময় তার পুত্র সজীব ওয়াজেদ জয় যখন এই দাবি করছেন, সেই সময় এক গুচ্ছ ছবি আমাদের হাতের সামনে এসেছে, যা আপনাদের আজ আমরা দেখাবো, যেটা দেখলে বুঝতে পারবেন যে ওনার দাবি কোনো অংশে অতিরঞ্জিত নয়। বাংলাদেশে গত 2 সপ্তাহ ধরে বা 15 দিন ধরে কি চলছিল সেই ছবি আপনারা সবাই দেখেছেন, কিন্তু সেই ছবিগুলোর মধ্যে যেটাকে ছাত্র আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেই ছাত্র আন্দোলন কি বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে ধূলিসাৎ করতে পারে? মুজিবুর রহমানের মূর্তি দেশে সর্বত্র হাতুড়ি দিয়ে বা শাবল দিয়ে বা বুলডোজার দিয়ে ভাঙতে হবে? মুজিবুর রহমানের মূর্তির মাথার উপর উঠে প্রস্রাব করতে হবে? একজন মহিলা প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেন, তার সরকারি বাসভবনে ঢুকে তার ওয়ার্ড্রপ খুলে তার অন্তর্বাস বার করে এনে রাস্তায় বা ময়দানে, খোলা প্রকাশ্য জায়গায় উল্লাস করতে হবে? এইটা ছাত্র আন্দোলনের ছবি, এটা ষড়যন্ত্রের ছবি নয়, এটা পাকিস্তানি চেতনাকে বাংলাদেশে পুনরুজ্জীবন ঘটানোর কোনো ষড়যন্ত্র নয়। বিশ্বাস করতে হবে। সমস্ত ছবি নিয়ে আসছি আমি আর বিশাখা। ওনার পরিস্থিতি অনেক জটিল, ও বাড়িঘর যেখানে আছে ভাঙচুর, জ্বালাও পোড়াও। একদল মানুষ পাশবিক উল্লাস করছে, আর কিছু মানুষ রাস্তায়, তাদের বাড়িতে বা অন্য কোথাও, তাদের নিজের দেশে তারা প্রাণ হাতে করে ভাবছেন কতদিনে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবেন। এ কোন বাংলাদেশ? এ কেমন বাংলাদেশ? এভাবে তো আমরা তালিবান শাসিত আফগানিস্তানকে দেখেছি, সিরিয়ায় আইসিস খোরাসানকে দেখেছি এভাবে প্রকাশ্যে খুন করতে। যে দেশ সেনা শাসনে রয়েছে বলে ঘোষিত, সে দেশে এভাবে কি আলাদা হলো? 24 ঘন্টার মধ্যে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ করার পর যখন সেনার তরফ থেকে বলা হলো সেনার শাসন রয়েছে, অন্তর্বর্তী সরকার করবে সেনা, তারপর থেকে 24 ঘন্টা কাটলো না, তার মধ্যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশ জুড়ে। কোনো তো পাল্টায়নি, পরিস্থিতি ভালোর দিকে তো পাল্টায়নি, বরং আরো খারাপ হয়েছে, আরো বেশি ভয়ঙ্কর হয়েছে সে দেশের পরিস্থিতি। মানুষের জীবনের কোনো দাম নেই। আতঙ্ক আর নৃশংসতার জন্য এখন যা অবস্থা, তাতে বলা যায় আতঙ্ক আর নৃশংসতার আর এক নাম বাংলাদেশ। শাহবাগে আন্দোলনকারীদের তো বিপ্লবের কারণ ছিল শেখ হাসিনার পদত্যাগ। কোটা সংস্কারের পর এই একটা দাবিতেই, এই এক দফা দাবিতেই শাহবাগে জড়ো হয়েছিল তারা। এমনটা অন্তত তাদের পোস্টার, তাদের বক্তব্য, তাদের স্লোগান, তাদের ফেস্টুনে লেখা ছিল, বলা হয়েছিল।
তাহলে সেই দাবি তো গতকালই মিটে গিয়েছে দুপুর 3টের সময়। সেই দাবি মিটে যাওয়ার পরে কেন বাড়লো জল্লাদের উল্লাস? কেন পুলিশ কর্মীকে মেরে তার দেহ বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় সেতু থেকে ঝুলিয়ে দেওয়া হলো? কেন টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে তাদের জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো? কোন মহান বিপ্লব চেতনায় সংখ্যালঘু হিন্দুদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে? জানি না কোন বিপ্লবী এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে উঠতে পারবেন এবং বলতে পারবেন যে যা হচ্ছে ঠিক হচ্ছে, এই বাংলাদেশই তো তারা চেয়েছিলেন। আমি জানি না কে এই বিপ্লবীদের মধ্যে থেকে এগিয়ে এসে বলবেন হ্যাঁ এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম। তাদের উত্তর যাই হোক, তবে যে কোনো স্বাভাবিক চিন্তাধারার মানুষ বলবেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। কতগুলো ছবি খুব চট করে দেখিনি, এই ছবিগুলো চিহ্নিত করুন, এই ছবিগুলো দেখে বুঝতে শিখুন, এই ছবিগুলো দেখে বুঝে নিন, সিদ্ধান্তে পৌঁছে যান আজকে বাংলাদেশের রাশ কারা নিজেদের হাতে নিয়েছে আর কোন আন্তর্জাতিক চক্র বাংলাদেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। ছবিগুলো দেখুন। প্রথমে সেই ছবি দেখাবো যেটা দেখে শিউরে উঠতে হচ্ছে, গোটা বিশ্বকে শিউরে উঠতে হচ্ছে যে এই রকম অমানবিক, এই রকম নিষ্ঠুর নৃশংস কোন আন্দোলন হতে পারে? কোনো সভ্য সমাজে এরকম আন্দোলন হয়? পুলিশ কর্মীদের মেরে তাদেরকে অর্ধনগ্ন করে তাদের দেহ একটা ফুটওভার ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সারা রাত সেই দেহ ঝুলছে ওই ফুটওভার ব্রিজ থেকে। পরদিন সকালেও সেই ঝুলন্ত দেহ দেখা যাচ্ছে, তার ভিডিও করা হচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছেড়ে লেখা হচ্ছে এরা ভারতের দালাল ছিল, সেই জন্য এইভাবে মেরে দেওয়া হয়েছে। এইটা কোন সভ্য দেশ? এটা কোন সভ্য সমাজ? কতটা বর্বরতায় পৌঁছলে কেউ এইভাবে মেরে দুজন পুলিশ কর্মীকে ফুটব্রিজ থেকে ঝুলিয়ে দিতে পারে এবং তারপর সারা রাত পরদিন বেশ কয়েক ঘন্টা ধরে ওই দেহ ঝুলতেই থাকে? গোটা দেশে সবাই কি বিবেক বুদ্ধি বিসর্জন দিয়েছেন, মানবিকতা বিসর্জন দিয়েছেন? পরের ছবিটা দেখুন। প্রত্যেকটা ছবি দেখুন। পুলিশের গাড়ির মধ্যে, এটা আজকের ছবি, পুলিশের গাড়ির মধ্যে ঢুকে হামলা চালানো হচ্ছে। এইটা বাংলাদেশের টুঙ্গিপাড়ায় পুলিশ কর্মীরা গাড়িতে করে যাচ্ছিলেন। বাংলাদেশের বেশিরভাগ থানা থেকে এই সময় পুলিশ কর্মীরা বেপাত্তা, কারণ তারা জানেন তাদের উপর যে কোনো মুহূর্তেই জামাতিরা হামলা চালাবে, কারণ তারা শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে চেয়েছিলেন। পুলিশের গাড়ির মধ্যে ঢুকে তাদেরকে মারা হচ্ছে এবং এখানে প্রথমে গাড়িটা থামিয়ে একদল উন্মত্ত লোকজন সেই গাড়িটা ঘেরাও করে প্রথমে ভাঙচুর করলো। গাড়িতে ঢুকে বাঁশ, লাঠি, অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে তাদের মারা হচ্ছে। দেখুন ভালো করে ছবি। তারা হাত জোড় করে ক্ষমা চাইছেন, প্রাণ ভিক্ষা করছেন, তাতেও এরা থামছে না। এরপরেও অত্যাচার চলছে এবং এদেরকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে, সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে ছাত্র আন্দোলন, মেধাবীদের আন্দোলন। কোট আনকোট মেধাবীরা কত মেধা লাগিয়ে অত্যাচার করতে পারে, নৃশংসতা করতে পারে একবার দেখে নিন। এটা আদৌ যদি মেধাবীদের আন্দোলন হয়। পরের ছবিটা দেখুন। এবারের ছবিটা ভালো করে দেখুন। এটা গণভবনের ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, সেখানে গতকাল ঢুকে গিয়েছিল বাংলাদেশের ওই মেধাবী আন্দোলনকারীরা। সেখান থেকে অনেক কিছু লুট হয়েছে, সেসব প্রদর্শনী করতে করতে তারা বাড়ি ফিরেছেন। কিন্তু এখানে দেখুন কিসের প্রদর্শনী হচ্ছে। একজন মহিলা প্রধানমন্ত্রী, মাতৃসভা নন, তার চেয়েও বয়োজ্যেষ্ঠা, সেই প্রবীণা প্রধানমন্ত্রী সদ্য পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন। তার বাসভবনে ঢুকে তার আলমারি খুলে পোশাক পরিচ্ছদ লুট তো হয়েছেই, তার অন্তর্বাস পর্যন্ত লুট করে এনে বাইরে নির্লজ্জের মতো প্রদর্শনী করা হচ্ছে। আমরা লজ্জায় এতটা মাথা হেঁট হয়েছে আমাদের, আমরা এই ছবি ব্লার করে দেখাচ্ছি, আমরা প্রকাশ্যে দেখাতে পাচ্ছি না। ওরা পারছিল। মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস লুট করে এনে বাইরে দেখাচ্ছিল। আরও একটা ছবি দেখুন। এবার ছবিটা দেখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক বাড়ি, ঢাকার ধানমন্ডি 32 নম্বর নামে এই বাড়িটা বিখ্যাত। এই বাড়িতে মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। যিনি বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন, সেই
বঙ্গবন্ধু মুজিবুরকে স্বাধীনতা আনার 4 বছরের মধ্যে ধানমন্ডির এই বাড়িতে গুলি করে হত্যা করা হয়। সেই বাড়িটা মিউজিয়াম হিসেবে তৈরি রাখা হয়েছিল, সেই বাড়িও জ্বালিয়ে দেওয়া হলো, কারণ বঙ্গবন্ধুর কোনো স্মৃতি থাকতে দেওয়া হবে না বাংলাদেশে। বঙ্গবন্ধুর, মুক্তিযুদ্ধের, শেখ হাসিনার, আওয়ামী লীগের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলা হবে। সেই জন্য ধানমন্ডির এই বাড়িটা যা এখন সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছিল সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। এই বাড়ির আগের ছবিটা, জ্বালিয়ে দেওয়ার আগের ছবিটা একবার দেখুন। বঙ্গবন্ধুর এই বাড়ির এই সিঁড়িতে তাকে গুলি করে খুন করা হয়েছিল, পাকিস্তানের দালালরা খুন করেছিল। এই সিঁড়ির মাঝখানে বঙ্গবন্ধুর এই সাদা কালো ছবিটা রাখা থাকতো, গুলিবিদ্ধ ছবিটা সিঁড়ির মাঝখানে রাখা থাকতো, আর সিঁড়ির আরেক পাশে দেশের জাতীয় পতাকা ঝুলতো, এবং সিঁড়িতে যেখানে রক্তাপ্লুত হয়ে তার গুলিবিদ্ধ দেহ পড়েছিল সেইখানে রক্তের চিহ্ন এঁকে দেওয়া হয়েছিল। সেই সংগ্রহশালাকে পুরো জ্বালিয়ে নষ্ট করা হলো যাতে মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর সব স্মৃতি মুছে দেওয়া যায় এক নিমেষে। আমরা যে ছবিগুলো দেখাচ্ছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা তলানিতে গেলে তারপর এই পরিস্থিতি তৈরি হয়, সেই ছবিটা নতুন করে বলে দেওয়ার দরকার হয় না, সেই প্রশ্নটাও নতুন করে তোলার প্রয়োজন হয় না। কিন্তু এই অবস্থায় যে কোনো সাধারণ মানুষ কোথায় যাবেন? থানায় যাবেন। কিন্তু সেই থানাও তো জ্বলছে, একটা নয়, দুটো নয়, আমরা অন্ততপক্ষে 3-3টে ছবি আপনাকে দেখাতে পারি। একটার পর একটা থানা, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিরকম আগুন? সেখানে ব্রাহ্মণবেড়িয়ায় দেখছি আমরা থানার একাংশ দাউ দাউ করে জ্বলছে, এবং সেই থানা একেবারে খাক হয়ে গেল, পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি। ব্রাহ্মণবেড়িয়া, একটার পর একটা, ব্রাহ্মণবেড়িয়া, মিরপুর, লোহাগড়া, এই 3-3টে ছবি আপনাকে আমরা পরপর দেখাতে পারি। সেখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সন্ত্রাসবাদী, কার্যত যারা নিজেদেরকে বিপ্লবী বলে, আমরা জানি না কোন বিপ্লব এইরকম ধ্বংস নিজের দেশে করতে পারে, কোন দেশভক্ত নিজের দেশে এভাবে রাষ্ট্রীয় সম্পত্তি, সরকারি সম্পত্তি, জনগণের যে শেষ জায়গা, সেই জায়গায় এসে তারা তাদের ভরসার জায়গাটাকে যাতে নষ্ট করে দিতে পারে সেই চেষ্টাই করছে পুলিশ। যে থানাগুলো, সেই থানাগুলোতে আগুন ধরিয়ে দিয়ে, এখানেই শেষ নয়, আগুন ধরিয়ে দেওয়ার আরও অনেক ছবি সামনে রয়েছে, দেখুন একটু একটু করে। এবার নাটোর, নাটোর বলতেই আমাদের সেই রোমান্টিকতায় ভরা নাটোরের বনলতা সেনের কথা মনে পড়ে, কিন্তু এখানে এই ছবি দেখলে এতটুকুও সেই রোমান্টিসিজম আসবে না, কারণ আগুন জ্বলছে কোথায়? এগুলো প্রাক্তন সাংসদ, তার স্ত্রীর নামাঙ্কিত বাড়ি জান্নাতি প্যালেস, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বলছে লেলিহান শিখা, এর পাশাপাশি তার ভাইয়ের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কিভাবে প্রত্যেকে দাঁড়িয়ে উপভোগ করছেন যে হ্যাঁ আগুন লাগাতে পেরেছি, নিজেদের সম্পত্তি, নিজেদের রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছি, বেশ করেছি, এইটাই তো চেয়েছিলাম, এই বাংলাদেশই তো চেয়েছিলাম। এখানেই শেষ হচ্ছে না, এবার দেখুন মানুষকে বন্দি করে, হোটেল বন্দি মানুষকে কিভাবে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে মারার চক্রান্ত করেছে এই বিপ্লবীরা, তথাকথিত স্বঘোষিত বিপ্লবীরা। আমরা যে ছবিটা দেখাচ্ছি তা হলো এই হোটেলের ছবি, হোটেলের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে 18 জন দগ্ধ হয়ে তাদের মৃত্যু হলো, অন্তত 50 জন গুরুতরভাবে আহত। এবং এখান থেকে এই যে আপনি দেখছেন গোটা হোটেলটা জ্বলছে দাউ দাউ করে, সেখানে 4 তলা থেকে একজনকে ঝাঁপ দিতে তিনি বাধ্য হলেন প্রাণ রক্ষার জন্য, যদি প্রাণ রক্ষা করা যায়, যদি প্রাণ রক্ষা করা যায়। আর তার পাশাপাশি আমরা একটার পর একটা আগুন ধরানোর ছবি তো দেখালামই, আর সেই সঙ্গে গণভবনের ছবিটা কিছুক্ষণ আগে ঈশান দেখাচ্ছিলেন। এবার একটু গণভবনের পাশাপাশি ঐতিহ্যশালী বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, যে নির্মাণগুলো রয়েছে, সেগুলোর ভেতরে যে সংগ্রহ রয়েছে, সেগুলোকে কীরকমভাবে এই মুহূর্তে ধ্বংস করা হচ্ছে সেই ছবিগুলো না দেখালেই নয়। ইন্দিরা গান্ধী সংগ্রহালয়, সেখানে দেখুন কি হচ্ছে, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বাইরে থেকে গল গল করে ধোঁয়া বেরোলো, পুড়ে গেল সেই বাড়ি, সেই ভবন, সেই ঐতিহ্যশালী ইন্দিরা গান্ধী যে সংগ্রহালয়, সেই সংগ্রহালয় নষ্ট হয়ে গেল, এবং তারপর সেখানকার যাবতীয় কিছু সব কিছু লুট করা হলো। এরা তো লুট করতেই এসেছে, নামেই শুধু বিপ্লব, আর নামেই এরা বিপ্লবী। ঈশা, বাংলাদেশের যে পরিস্থিতির ছবি এতক্ষণ ধরে আমরা দেখালাম, গত 2 দিন ধরে যে পরিস্থিতি দেখাচ্ছি, আজ প্রাইম টাইমের অন্যান্য শোতে বা বাংলার প্রাইম টাইমে আমরা যে ছবিগুলো বারবার দেখাচ্ছি, যে পরিস্থিতির কথা তুলে ধরছি, সেই পরিস্থিতি নিয়ে ভারত সরকারের অবস্থান কি, এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরছে। গোটা ভারত এই প্রশ্নের জবাব চাইছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, সীমান্তের ওপারের বাঙালিরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা, সংখ্যালঘুরা কেমন আছেন জানার জন্য উদ্বিগ্ন। ভারত সরকার তাদের নিয়ে কি ভাবছে জানার জন্য উদ্বিগ্ন।
এবং বাংলাদেশের অনেক মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ভারত সরকার বাংলাদেশের এই পরিস্থিতিকে মান্যতা দিচ্ছে কি না। ভারত সরকারের অবস্থান কি সেটা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। বাংলাদেশে যা ঘটেছে সেটাকে ছাত্র আন্দোলন বলে তিনি একবারের জন্য উল্লেখ করেননি। তিনি বলেছেন এটা হিংসা এবং এটা অস্থিরতা। এস জয়শঙ্কর সংসদে কি বিবৃতি দিয়েছেন শুনে নিন, তাহলে স্পষ্ট হয়ে যাবে ভারত কি অবস্থান নিচ্ছে। Concern about recent violence and instability there is shared across the political spectrum. Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. This underlying foundation aggravated a student agitation that started in June this year. There was growing violence, including attacks on public buildings and infrastructure, as well as traffic and rail obstruction. এস জয়শঙ্করের বক্তব্যের আরও একটা ছোট্ট অংশ শোনাবো। বাংলাদেশে যেভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, এইটা যে কোনো পদ্ধতি হতে পারে না তাও আজ ঠারে ঠোরে নিজের বিবৃতিতে বুঝিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। তিনি কি বলেছেন, ভারত কোন পথে সমাধান চেয়েছিল সেটা শুনে নিন। He repeatedly counseled restraint and urged that the situation be diffused through dialogue. Similar urgings were made to various political forces with whom we were in touch. Despite a Supreme Court judgment on 21 July, there was no let-up in the public agitation. Various decisions and actions taken thereafter only exacerbated the situation. এই যে আমরা ছবিগুলো দেখছিলাম যেখানে, এবং এর ঠিক আগেই আমরা দেখছিলাম বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, সংখ্যালঘুদের ওপর অত্যাচার তা নিয়ে অবশ্যই উদ্বেগ থাকছে। তার কারণ একটার পর একটা ঘটে যাওয়া ঘটনা, একটার পর একটা জায়গা, চট্টগ্রাম হোক বা অন্যান্য জায়গা, চট্টগ্রাম হোক বা আমরা যদি দেখি অন্যান্য জায়গা, বিজয়নগর উপজেলা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা হিন্দু জায়গা, হিন্দুদের যে অধিবাস রয়েছে বা হিন্দুদের যে এখানকার বাসিন্দা তারা, সেই সমস্ত জায়গাগুলোতে একটার পর একটা তাদের বাড়ি ঘর দোকানপাট এমনকি তাদের আরাধ্য দেবতাও ছাড় পাচ্ছেন না। সেই জায়গা থেকে একের পর এক হামলা, কান্না, আর্তনাদ, বাঁচার জন্য চেষ্টা, মরিয়া চেষ্টা, বলছেন বাঁচাও আমাদের বাঁচাও, আর্তনাদ আমরা শুনেছি। আর সেই জায়গা থেকে এই একটার পর একটা ছবি, এবং সেই সঙ্গে আমরা যদি চট্টগ্রামের কথা বলি তাহলে বলতে হয় মেহেরপুরের ইসকন সেন্টারের কথাও। এটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নন্দীপাড়া বড় বটতলা কালী মন্দিরের ছবি। সেখানকার এক মহিলা, তিনি বলছেন কিভাবে তার বাড়ি ঘরদোর সব ভেঙে দিয়ে গেছে। একটু শোনাবো। একটাই লাস্টে একটাই কথা শোনা যাচ্ছে যে তাদের যাতে বাঁচানো হয়, কারণ বাঁচার আকুতি, একসঙ্গে নিজের পরিবার, নিজে এবং তার আরাধ্য দেবতা সবাইকে নিয়ে যেন বাঁচতে পারেন, এটাই তাদের একমাত্র চাহিদা, একমাত্র দাবি। তারপর আমরা যে ছবিগুলো দেখছি এগুলো একটার পর একটা সেই ছবি। কোথাও চট্টগ্রামের নবগ্রহ মন্দির, চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে দাউ দাউ করে জ্বলছে আগুন, এমন আগুন সে আগুন নেভার কোনো মাত্র জায়গা নেই। কিভাবে একেবারে লেলিহান শিখা গ্রাস করেছে মন্দিরের গর্ভগৃহ দেখুন একবার। এছাড়া প্রচুর মানুষ, তারা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় শয়ে শয়ে লাখে লাখে মানুষ বর্ডারে, সোনামতি বর্ডার যদি দেখি, এটা সোনামতি বর্ডারের ছবি, যেখানে তারা শুধু অপেক্ষা করে যাচ্ছেন কখন এই বাংলায় অর্থাৎ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে প্রাণ বাঁচাতে পারবেন। ছবিটা দেখুন যে কত মানুষ মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছেন, যদি প্রাণ বাঁচিয়ে কাঁটা তার পেরিয়ে যদি এই বাংলায় আসা যায়। হিন্দুদের কোথায় কোথায় কিভাবে আক্রমণ করা হচ্ছে একবার আপনাদের দেখাবো, কারণ এই সংখ্যালঘুরা, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তারা যেভাবে রয়েছে, তাদের ওপর যেভাবে অত্যাচার চলছে, সেই ছবিটা আমরা দেখাবো গ্রাফিক্যালি আপনাদের দেখাবো যে কোন কোন জায়গায় কোথায় কোথায় কিভাবে এই আক্রমণ চলছে। একটু দেখুন, বিপ্লব বলে ভুল করবেন না, একটু দেখুন
একটু দেখুন যে কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশে আক্রান্ত সনাতনীরা 64টি জেলার 39টি জেলায় আক্রান্ত হয়েছেন হিন্দুরা এখনো পর্যন্ত। গতকাল থেকে এখনো পর্যন্ত মাত্র 24 ঘন্টা হয়েছে, তার মধ্যেই খুলনা, শেরপুর, সাতক্ষীরায় হামলা, একটার পর একটা হামলার ঘটনা। এরপর দেখুন হামলা বগুড়া, নোয়াখালী, ময়মনসিংহতেও। এই ঘটনাগুলো আপনাদের চোখের সামনে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা দেখিয়েছি। এরপর একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, বাদ যাচ্ছে না মন্দির, বাদ যাচ্ছে না কারোর দোকান, ব্যবসা বা অন্য কিছু। একের পর এক সম্পত্তি। বগুড়ায় বেছে বেছে হিন্দুদের দোকানে হামলা করা হচ্ছে, যেটা বলছিলাম যে কারোর কোনো জায়গা, কোনো নির্দিষ্ট জায়গা নয়, হিন্দু যদি হন তাহলে তার যাবতীয় সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবেই দেখা যাচ্ছে একটার পর একটা ছবি। এই নিয়ে কি বলছেন বিদেশমন্ত্রী, শুনুন। Properties of individuals associated with the regime were torched across the country. What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. The situation in Bangladesh, sir, is still evolving. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic mission. We are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করলো। বিশাখা, ভারতের বিদেশমন্ত্রী এখনও যে বিবৃতি আমরা শোনালাম সেখানে তিনি স্পষ্ট বললেন যে ওপারে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, হামলা চলছে, সেদিকে ভারত সরকার নজর রাখছে এবং এটা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই উদ্বেগ বহাল থাকবে। কূটনৈতিক পরিভাষায় এটা যথেষ্ট কড়া ভাষা, যারা বোঝেন তারা বোঝেন। তবে বিশাখা, শেষ করার আগে একটা কথা বলতেই হয় যে বাংলাদেশে যদি এটা শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই হতো, একটা দলকে উপড়ে ফেলে অন্য দলের আশার, তাহলে যিনি বাংলাদেশের জন্য স্বাধীনতা এনেছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেই শেখ মুজিবের এত অপমান কেন? আর বাংলাদেশের সেনাবাহিনী যারা নাকি দেশে শান্তি শৃঙ্খলা ফেরাবে বলছে, সেই সেনাবাহিনী হাতুড়ি চালিয়ে মুজিবের মূর্তি ভাঙছে। তার মানে বাংলাদেশে পাকিস্তানের চেতনা ফিরে আসছে, মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দিয়ে তাকে কবরে শুইয়ে দিয়ে। এই কথা বললে কি অত্যুক্তি হবে? সেই জায়গা থেকে এই প্রশ্নটা রেখেই আজকে বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।